হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। বন্ধুরা, আজকে তোমরা যে তিনটে ঘটনা শুনবে না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি তিনটে ঘটনাতে ইউনিকই, তার সাথে একদম অন্যরকম। প্রথমটা একটা হোস্টেলের ঘটনা, দ্বিতীয়টা যমজ বোনের একটা ভালোবাসা, কি বলবো আমি বুঝতে পারছি না, মানে ভাষায় আনা যাচ্ছে না সেই রকম একটা ঘটনা। তৃতীয়টা নৈহাটির মা কালীকে নিয়ে ঘটনা। তিনটে ঘটনাই একদম অন্যরকম, তিনটে ঘটনায় তোমাদের তিন রকম ফিলিংস দেবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমরা সিট বেল্ট বেঁধে নাও। যারা 3 নম্বর ঘটনাটা মিস করবে তাদেরকে বলবো তাদের জীবনে একটা দারুণ ঘটনা সে মিস করে যাবে। তাই তোমরা অবশ্যই পুরো এপিসোডটা আজকে মন দিয়ে শোনো। তো চলো আর কথা বাড়াবো না, এবার আমরা পাড়ি দেব ভূতের এবং অলৌকিক রাজ্যে। হ্যালো, কিছু কারণে তোমাকে কলেজের নাম ইউটিউবে নিতে বারণ করছি। আমি বিটেক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ছিলাম। 2023 সালে পাস আউট হয়েছি। আমার কলেজ জোকা IIM কলকাতা পেরিয়ে NH 117 ধরে আরও কিছুটা গিয়ে একটা হাট পড়ে, সেখান দিয়ে যেতে হয়। দাদা, কলেজের বেশিরভাগ ছাত্রছাত্রী আমরা যারা ছিলাম তাদের বাড়ি দূরে ছিল। ওখানে বাইরের ঘর ভাড়া করে থাকতাম। আর কলেজ হোস্টেলে বেশি স্টুডেন্ট থাকতো না, তাই বেশিরভাগ কলেজ হোস্টেল ফাঁকাই থাকতো। সেরকমই একটা হোস্টেলের মধ্যে একটি গার্লস হোস্টেল ছিল, খুবই কুখ্যাত। আমি 2019 সালে জবে থেকে কলেজ জয়েন করেছি, তবে থেকে সেই হোস্টেলটি ফাঁকাই পড়ে থাকতো। কেউ সেই হোস্টেলের ব্যাপারে সেরকম কিছু বলতে পারতো না ঠিকই, কিন্তু সবাই সেই হোস্টেলটাকে এড়িয়ে চলাই পছন্দ করত। কেউ কেউ বলতো যে অনেক দিন আগে কোনো একটা মেয়ে নাকি সেখানে সুইসাইড করেছে, তার মাসখানেক পর থেকে নাকি হোস্টেলটা ফাঁকা হয়ে গেছে। কেউ কেউ বলে সেখানে নাকি কেউ যেতে পারে না। আগে হোস্টেলটির সামনের দরজা জানলা সব কাচের ছিল, কিন্তু 2022 সালের শেষে কোনো একটা অজ্ঞাত কারণে হোস্টেলের সামনের কাচের জানলাটা ভেঙে পুরো গুঁড়ো হয়ে যায়। কেউ কোনো কারণ খুঁজে পায় নাই ঘটনার। আমিও কলেজ এরিয়াতে 3 জনের সাথে একটা পিজির 3rd ফ্লোর ভাড়া করে থাকতাম। স্বাভাবিকভাবে আমাদের মধ্যেও সেই হোস্টেলের ব্যাপারে কথা হতো। দাদা সবই ঠিক ছিল, কিন্তু ভাগ্য আর আমার পাকামোর জন্যই আমার সাথে এই ঘটনাটা হয়। সময়টা ছিল তখন 2023 সালের জানুয়ারি। আর কয়েকটা মাস বাদে ফাইনাল সেমিস্টার, দেন কলেজ থেকে বিদায়। সে হোস্টেলটার ব্যাপারে প্রথম থেকেই আমার খুব কিউরিসিটি ছিল, তাই আমি ঠিক করি সেই হোস্টেলে গিয়ে দেখব কি হয়। যেমন ভাবা তেমন কাজ। জানুয়ারি মাসের এক শীতের রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন সবাই শুয়ে পড়েছে, আমি কাউকে না জানিয়ে রাত 11টা 20 নাগাদ বেরিয়ে পড়ি সেই হোস্টেলের উদ্দেশ্যে। রাত 10টার পরই ক্যাম্পাসের মেন গেট বন্ধ হয়ে যায়, কিন্তু কলেজ স্টুডেন্ট হওয়ায় আমি জানতাম কোথা থেকে ঢুকতে হবে। সেরকমভাবে ঢুকে কিছুক্ষণ হাঁটার পর সেই হোস্টেলের কাছে আমি এসে পৌঁছে যাই। দাদা আগেই বলেছিলাম, কোনো এক অজ্ঞাত কারণে হোস্টেলটির মুখ্য জানলা দরজার কাচ ভেঙে যাওয়ায় সামনেটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, তাই হোস্টেলে ঢুকতে আমার কোনো কষ্ট হয়নি। হোস্টেলটি ছিল 5 তলার একটা বিল্ডিং। আমি এক এক করে প্রত্যেকটা ফ্লোর ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা ফ্লোরের দরজা খোলা ছিল। এরকম করে 5টা ফ্লোর চেক করার পর সেরকম কিছু অস্বাভাবিক না দেখতে পেলেও দুটো জিনিস খেয়াল করলাম, যেটা খুব অড লাগলো। প্রথমটা একটা বিশ্রী গন্ধ, দ্বিতীয় একটা অদ্ভুত আওয়াজ। প্রথমটা বুঝতে না পারলেও দ্বিতীয়টা কিছুক্ষণ শোনার পর বুঝলাম শব্দটা 4 নম্বর ফ্লোর থেকে আসছে। দাদা, সত্যি বলতে বন্ধুদের মধ্যে আমি একটু চঞ্চল ও সাহসী স্বভাবের হলেও তখন আমার মনে ভয়ের বাসা বেঁধে ফেলেছিল। তাও ভগবানের নাম নিয়ে দেখতে গেলাম যে আওয়াজটা কিসের। গিয়ে লক্ষ্য করলাম কোনার একটা ঘর থেকে আওয়াজটা আসছিল। দাদা, তখন আমার সাহস জবাব দিয়ে ফেলেছিল। আমি আর এগোইনি, আমি নামতে শুরু করে দিলাম। দাদা, নেমে যখন হোস্টেলের বাইরে এলাম, কি মনে হলো পেছনে হোস্টেলটার দিকে একবার তাকালাম। বাইরে কিছু দূরে একটা ল্যাম্পপোস্ট জ্বলছিল। এরিয়াতে একটু আলো আধারি পরিবেশ থাকলেও
ল্যাম্পপোস্টের আলো সেই হোস্টেলের ভেতরের দেওয়ালে এসে পড়ছিল। সেই আলোতে আমি যা দেখলাম সেটা মনে পড়লে আমার এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি দেখলাম দেওয়ালে একটা মেয়ের উল্টো ছায়া পড়েছে, মাথা থেকে বুক অবধি। হাত দুটো আর চুল দুটো উল্টো ঝুলছে, আর ছায়াটা পেন্ডুলামের মতো দুলছে। সেই অদ্ভুত আওয়াজটাও কিন্তু তখনও হয়ে চলেছে। দাদা, সেই দৃশ্য দেখার পর আমার আর সাহস হয়নি সেখানে থাকার। আমি আমার পিজিতে পৌঁছানো অবধি কোথাও থামিনি। তাড়াতাড়ি গিয়ে আমি দরজা বন্ধ করে শুয়ে পড়লাম। দাদা, ঘটনাটা যদি এখানেই শেষ হতো তাহলে ভালোই হতো, কিন্তু তা হয়নি। পরের দিন থেকে আমার বেঘোরে জ্বর আসে। আমার বন্ধুরা রীতিমতো আমাকে নিয়ে চিন্তায় পড়ে গিয়েছিল যে কি করবে। ডক্টর দেখিয়ে কিছুটা সুস্থ হয়েছিলাম, কিন্তু রাতে আমার সাথে অদ্ভুত জিনিস হতে থাকে। আমি আগেই বলেছিলাম যে আমরা 3 তলায় থাকতাম, আর আমার ঘরে একটা জানলাও ছিল। রাত 2:30টার পর আমার ঘরের জানলায় ঘন ঘন টোকা পড়ত। প্রথম কিছু মনে না করলেও একদিন আমার মাথায় আসে যে 3 তলার জানলায় তো টোকা দেওয়া সম্ভব নয়। দাদা, প্রতি রাতে 2:30টা থেকে 3টে অবধি এরকম হতো। যে কখনো কিছু দেখে ভয় পেত না, সে প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্ত প্রার্থনা করত যে রাতে তার জানলায় যেন টোকা না পড়ুক। দাদা, আমার শরীর খারাপ হয়। এরকম অবস্থাতে একদিন আমি বাড়ি আসি। মা আমাকে আমার বাড়িতে যত্ন করতে শুরু করে, কিন্তু সেই টোকা মারার কাণ্ড আমার বাড়িতেও হতে থাকে। শেষে আমার বাড়ি থেকে কিছুটা দূরে জাগ্রত একটা কালী মন্দির পড়ে। সেখানের পুরোহিতকে গিয়ে সব জানানোতে পুরোহিত চলে আসেন। তিনি বলেন, তুমি ওর জায়গায় গিয়েছো বলে ওর সেটা পছন্দ হয়নি, তাই সে তোমার সঙ্গে সঙ্গে ঘোরে। পুরোহিত মশাইয়ের কাছে এর প্রতিকার জানতে চাইলে তিনি পরের দিন মায়ের চরণের ধুলি দিয়ে একটি আশীর্বাদী তাবিজ আমাকে পড়ান। দাদা, তুমি বিশ্বাস করবে না, পরের দিনই আমার শরীর ঠিক হয়ে যায়, আর আমার বাড়িতে টোকাও বন্ধ। দাদা, সেই তাবিজটি এখনও আমার হাতে রয়েছে। এটাই ছিল আমার ঘটনা। দাদা, ভুল ত্রুটি হলে তুমি ক্ষমা করে দিও, আর নিজের মতন একটু গুছিয়ে নিও। আশা করছি ভালো লাগবে। বন্ধুরা, এই ছিল একটা দুর্দান্ত ঘটনা। সত্যি কোনো হোস্টেলে এরকমভাবে এক্সপেরিমেন্ট করতে হয় না, বা এরকম করে আগ বাড়িয়ে, আমি মনে করি আগ বাড়িয়ে কাউকেই কখনো ডিস্টার্ব করতে হয় না। সে তার জায়গায় আছে, তাকে যেতে দাও, তাকে থাকতে দাও। তুমি যখনই তাকে বিরক্ত করতে যাবে তখনই কিন্তু সে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। তাই যে যেখানে আছে সে তার মতো থাকুক, তুমি তোমার মতো থাকো। যদি বিশ্বাস নাও করো তাও ট্রাই করার কোনো দরকার নেই, এটুকু আমি বলতে পারি। তো আশা করছি ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। অবশ্যই তোমাদের ভালো লাগবে, আমি জানি। এবার তোমরা যে ঘটনাটা শুনবে সেই ঘটনাটা একটা যমজ বোনকে নিয়ে। ঘটনাটা খুব অন্যরকম। এরকম ইউনিক ঘটনা হয়তো তোমরা আগে শোনোনি, বাট সত্যি ঘটনাটা পড়ার সময় আমার খুব খারাপ লেগেছিল। আবার যে পড়বো সেটা তো হয়তো খুব খারাপ লাগবে, কিন্তু তোমাদেরকে তো শোনাতে হবে, তাই না? তাই জন্যই ঘটনাটা পড়ছি। তো ঘটনাটা এরকম। সে লিখছে, হ্যালো অমিতদা, আমি রানাঘাট থেকে তৃষা বলছি। আমি তোমার ওইসব ভক্তদের মধ্যে একজন যারা নিঃশব্দে তোমাকে ফলো করে। আজকে তোমাকে একটা ঘটনা লিখে ফেললাম। অনেক আশা নিয়ে লিখছি দাদা, তুমি প্লিজ পড়ে শুনিও, তাহলে আমি খুব খুশি হব। আমি তোমাকে আজকে এমন একটা ঘটনা শেয়ার করতে যাচ্ছি যে ঘটনাটা আমি একদম ফ্রেশ শুনেছি। বলতে পারো আমি পরশুদিনই শুনেছি, আর আজকেই আমি তোমাকে লিখতে বসে গেলাম। ঘটনাটা আমার মায়ের এক বান্ধবীকে কেন্দ্র করে। এক বান্ধবী বলবো না 2 বান্ধবী বলবো, ঠিক বুঝে উঠতে পারছি না, কারণ তারা ছিল যমজ। আর যমজটা এরকমই ছিল যে প্রথম আর দ্বিতীয় জনকে দেখে আলাদা করে বোঝা যেত না, কারণ তাদের কোনো পরিবর্তনই ছিল না। না চুলের পরিবর্তন, না হাসির পরিবর্তন, না গলার পরিবর্তন, মানে কিছুই না। একই রকম হাইট, একই রকম দেখতে, একই রকম শরীরের গঠন, চুলের গঠন, মুখের চাউনি, চোখের চাউনি, কথাবার্তার ধরন, কথাবার্তার টোন, স্বভাব একদম সমান ছিল। দুজনেই ভীষণ বিচ্ছু প্রকৃতির ছিল। তাদের একটা কাল্পনিক নাম আমি দিলাম চয়না এবং রচনা। যথাসময়ে তাদের বিয়ে হয়। চয়না ও রচনা মাসির জন্য তাদের মতোই যমজ পাত্র দেখার ব্যবস্থা করা হলো, কারণ তারা কেউই একে অপরকে ছাড়া
থাকতে পারত না। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সেরকম যমজ পাত্র পাওয়া গেল না। এমন সময় চয়না একটা ছেলের প্রেমে পড়ল। স্বাভাবিকভাবেই রচনার এতে ঘোরতর আপত্তি ছিল। তার আগেই বলেছি, তারা কেউই একে অপরকে ছাড়া থাকতে পারত না। কিন্তু তার কথা চয়না পাত্তা দিল না। সে তখন মিথিলেশের প্রেমে পাগল। মিথিলেশ একটা বড় বাড়ির একমাত্র ছেলে। তার কোনো ভাই বোন নেই, মা বাবা এবং সে। একটা ছোট্ট সুখী পরিবার। তাদের এমন একটা পরিবারে চয়নার বিয়ে হচ্ছে, এটা ভেবে তার বাবা মা ভীষণ খুশি হলো। তবে রচনা কিন্তু একদমই খুশি হয়নি, কারণ সে ভেবেছিল চয়না তাকে ছেড়ে চলে যাবে। একটা কথা বলি যে মিথিলেশ কিন্তু প্রথমে জানতো না যে তারা যমজ। পরবর্তীকালে সে জেনেছিল যে তারা যমজ। এমনকি যখন মিথিলেশ আর চয়নার দেখাশোনা হচ্ছিল, তখন রচনাকে পাশের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। কারণ তখনকার দিনে একটা নিয়ম ছিল, এক মেয়েকে দেখতে এসে অন্য মেয়েকে পছন্দ হয়ে যায়, তাই জন্য সেই মেয়েকে আলাদা বাড়িতে পাঠিয়ে দেওয়া হতো। এখন সেই রিচুয়ালটা আছে কিনা দাদা জানি না, কারণ আমাদের যুগের বেশিরভাগ ছেলে মেয়ে তো আর দেখাশোনা করে বিয়ে করে না, তারা প্রত্যেকেই প্রেম করে বিয়ে করে। তাই পছন্দ অপছন্দের কোনো ম্যাটার থাকে না পারিবারিক দিক দিয়ে। তো যথারীতি রচনাকে অন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। সে বারে মন থেকে ভগবানের কাছে চাইছিল যেন চয়না মিথিলেশকে বিয়ে না করে। বিয়ের একেবারে পাকা কথা কমপ্লিট করে মিথিলেশের বাড়ির লোক বাড়ি যায়। যথারীতি বিয়ের দিন আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে। অন্যদিকে রচনার জন্য একটা ছেলে খোঁজার ব্যবস্থা হয়, কিন্তু সে বিয়ে করতে সেই মুহূর্তে রাজি হয় না। বিয়ের আগের দিন রাতে একটা ঘটনা ঘটে। হঠাৎ করে চয়না বাথরুমে গিয়ে পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যাওয়া হয়। প্রায় 3 ঘন্টা সে সেন্সলেস থাকার পর ডাক্তারবাবু জানায় ইন্টারনালি অনেকটা হ্যামারেজ হয়েছে, সে আর চোখ খুলবে না কোনোদিনও। অর্থাৎ যাকে আমরা শুদ্ধ ভাষায় বলি কোমায় চলে যাওয়া। বাড়ির প্রত্যেকটা মানুষের মাথায় হাত পড়ে গেছে, কারণ বিয়ের সমস্ত কিছু আয়োজন তৈরি। এমনকি মিথিলেশের বাড়িতেও জানানো হয়নি যে চয়নার এরকম অবস্থা। বিয়ের দিন সকালবেলা ঠিক হয় যে চয়নার সাথে মিথিলেশের বিয়ে হবে। রচনা কোনো মতে তাকে বিয়ে করতে চাইছিল না, কিন্তু শেষ পর্যন্ত মায়ের কান্না ভেজা গলা তাকে এসব করতে বাধ্য করে। তার মা বলে, তোর দিদি ওখানে মরণাপন্ন, আমাদের সর্বস্ব দিয়ে তোর দিদির বিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, তুই এই আয়োজনটাকে নষ্ট করিস না মা, দয়া করে তুই বিয়েটা করে নে মা। রচনার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সে যেটা চেয়েছিল সেটা তো হলোই না, উল্টে তার উপরে হাওয়াটা উড়িয়ে এলো। আসলে রচনা নিজে ইচ্ছে করে চয়নাকে ফেলে দিয়েছিল যাতে তার বিয়েটা আটকে যায়, কিন্তু সেটা তো হলোই না। উপরন্তু তাকেই এখন বাড়ি থেকে জোরাজুরি করছে ওই বদমাইশ মিথিলেশকে বিয়ে করার জন্য। মিথিলেশ মোটেই খারাপ ছেলে নয়, সে যথেষ্ট ভালো ছেলে, কিন্তু রচনা তাকে একদম সহ্য করতে পারে না। কারণ তার মনে হয় যে তার জন্যই রচনা তার থেকে দূরে চলে গেছে। শেষ পর্যন্ত তার বাবা মার কান্নাকাটিতে তাকে জোরপূর্বকই বিয়েটা করতে হয়। তার মা তার মাথায় হাত রেখে কথা দিয়ে নিয়েছিল যে কোনোদিনও মিথিলেশ যেন জানতে না পারে যে চয়না সে নয় আর রচনাই সে। অর্থাৎ রচনাকে তার নিজস্ব সমস্ত অস্তিত্বকে ত্যাগ করে তাকে সারা জীবন চয়না হয়ে থাকতে হবে। যথারীতি চয়না নিজের প্রথম জীবনটা এভাবেই শুরু করে। আর আশ্চর্যের বিষয় ছিল এটাই যে মিথিলেশ কিন্তু প্রথমে বুঝতে পারেনি যে সে চয়না নয়। তারও আরও একটা কারণ আছে, কারণ চয়না সবসময় রচনাকে সমস্ত কথা বলতো। রচনা সহ্য না করলেও রচনা কিন্তু মুখের ওপর সেটা দেখাতো না, তাই তাদের ছোটোখাটো খুঁটিনাটি ব্যাপার রচনা জানতো। আর তারা যে আসলে যমজ সেটা তো মিথিলেশের বাড়ির কেউই অবগত ছিল না। কিন্তু বিয়ের মাসখানেক বাদে যখন চয়না মারা গেল, তখন তারা সবাই এই বিষয়ে জানতে পারে। আর শুরু হলো প্রচণ্ড অশান্তি। রচনাকে তার শ্বশুরবাড়ির লোক অর্থাৎ মিথিলেশের বাড়ির লোক প্রচণ্ড মারধর করত এবং তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ারও হুমকি দিত, কারণ সে তাদের একমাত্র ছেলে মিথিলেশকে ঠকিয়েছে। আর এদিকে মিথিলেশও রচনাকে অ্যাকসেপ্ট করেনি। তখন রচনা 3 মাসের গর্ভবতী, কিন্তু তার স্বামী তার শ্বশুরবাড়ির লোকজন তার উপর এতটাই অত্যাচার করত যে সে শ্বশুরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়।
সে বাপের বাড়ি চলে আসে এবং তার মাকে সমস্ত কথা খুলে বলে। তার মা তাকে বলে, দেখ মা, অন্যায় তো সত্যি আমরা করেছি, তুই একটু মানিয়ে নেওয়ার চেষ্টা কর মা, দেখবি বাচ্চা হলে এসব ঠিক হয়ে যাবে। এই বলে তাকে কোনো রকম বুঝিয়ে শুনিয়ে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেওয়া হলো। শ্বশুরবাড়িতে গিয়ে আবারও তাকে বিভিন্ন রকম অত্যাচার সহ্য করতে হতো। এর সাথে যুক্ত হলো আর একটা অত্যাচার। রচনা যখন সারাদিনের কাজ করে ঘরে এসে ঘুমোতো, তার মনে হতো তার বুকের ওপর কেউ যেন একটা বসে রয়েছে। সে চোখ খুলে কাউকে দেখতে পেত না ঠিকই, কিন্তু সে অনুভব করতে পারত তার বুকের ওপর কেউ বসে আছে। এটা শুধুমাত্র প্রথম প্রথম রাত্রিবেলা হতো, কিন্তু পরবর্তীকালে সে সারাদিনই প্রায় এরকম অস্তিত্ব লক্ষ্য করতে পারত। একটা সময় এরকম এলো যে তার মনে হতো তার সামনে কেউ যেন একটা বসে রয়েছে, কুচকুচে কালো মতন একটা নারী মূর্তি। কিন্তু সে তার স্বামীকে কিছুই বলতে পারল না, কারণ তার স্বামী তাকে পছন্দই করতো না, এমনকি দেখতেও পারত না। সে কারণে সে সবটা নিজের মধ্যে চেপে ওইখানে মাটি কামড়ে পড়ে থাকত। এরপর যথাসময়ে রচনার একটা ফুটফুটে পুত্র সন্তান হয়। ছেলেটাকে পুরো তার শ্বশুর মশাইয়ের মতন দেখতে হয়েছিল। ছেলে হওয়ার পর ছেলেকে ভালোবাসলেও তার স্ত্রীর প্রতি মিথিলেশের ভালোবাসা হয় না। সে সারা জীবন স্ত্রীকে ঘেন্না করবে বলেই যেন পণ করেছে। তার ছেলের যখন 3 মাস বয়স, তখন রচনা স্বপ্নে একটা অদ্ভুত জিনিস দেখে। সে স্বপ্নে দেখে দিদি রচনা এসেছে এবং তাকে বলছে, আমার ভালোবাসার মানুষটাকে নেওয়ার জন্য এরকম চক্রান্ত করলি তুই, তোর কখনো ভালো হবে না। আমি তোকে আমার সাথে নিয়ে যাব, আর তোর এই ছেলেটাকে আমি মেরে ফেলবো তোর চোখের সামনে। এই বলে রচনার সামনে চয়না বাচ্চাটার মাথা থেকে দেহটা আলাদা করে দিল। ফিনকি দিয়ে রক্ত গিয়ে পড়ল চয়নার হাতে এবং সে আনন্দ উল্লাস করতে লাগল। এমন সময় ধপ করে তার চোখটা খুলে গেল। ঘুম ভেঙে রচনা দেখল তার ছেলে তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। এর প্রায় 3 দিন বাদে রচনা একদিন সন্ধেবেলায় সন্ধে দেবে বলে তার শাশুড়ি মাকে তার ছেলের কাছে বসতে বলে। ওই স্বপ্নটা দেখার পর রচনা নিজের ছেলেকে এক মুহূর্তের জন্য আলাদা করে না। সে তার শাশুড়ি মাকে বলে, মা, আপনি একটু ছেলেটার সামনে বসুন, আমি সন্ধে দিয়ে এক্ষুনি আসছি। রচনার শাশুড়ি তার নাতিকে প্রচণ্ডই ভালোবাসত। যতই বৌমাকে উল্টোপাল্টা বলুক না কেন, নাতি তো তার রক্তেরই, তাই জন্য সে শুধু ঘাড় নেড়ে আচ্ছা বলে। তারপর রচনা নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের সামনে দিক দিয়ে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস দেখে। সে দেখে তার শাশুড়ি মা রান্নাঘরে কাজ করছে। কিন্তু এটা কি করে সম্ভব? সে রান্নাঘরে গিয়ে বলে, মা, আপনাকে বললাম না যে বাবুর পাশে বসতে, ও একা ঘরে রয়েছে। শাশুড়ি মা তখন বিরক্তির সুরে বলে, অলক্ষণে মেয়ে মানুষ, আমার নামে মিথ্যে বলছিস তুই? তুই আমাকে কখন ডাকলি, আর কখনই বা আমি ঘরে গেলাম? যা যা ডাইনি, যা গিয়ে দেখ আমার নাতিটাকে কোনো রাক্ষসে খেয়ে নেবে না তো। এই কথাটা শুনে রচনার পিলে চমকে গেল। শাশুড়ি মা অবশ্য তাকে ডাইনি রাক্ষসী বলতো, আর তার কথাবার্তার ধরনও এরকমই ছিল, কিন্তু আজকের এই কথাটা তার যেন মনে দাগ কেটে গেল। সে তাড়াতাড়ি করে দৌড়ে তার ঘরের দিকে গেল। সে ঘরের দিকে গিয়ে অবাক হয়ে গেল যে এই তো কিছুক্ষণ আগে শাশুড়ি মাকে বসিয়ে ওই ঘরে গিয়েছিল, এখন সেই ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কাতেই বুঝতে পারল সে দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে। অনেক জোরে জোরে দরজা ধাক্কালো, কিন্তু কেউ দরজা খুলছে না। তার ছেলের পক্ষে তো আর দরজা বন্ধ করা সম্ভব নয়। জোরে জোরে দরজা ধাক্কালো, কিন্তু কোনোভাবেই দরজা খুলছিল না। এক পর্যায়ে তাদের বাড়ির একজন পরিচারক এসে দরজাটা ভাঙে। দরজা ভেঙে এসে পরিচারক প্রথমে ভেতরে ঢুকে যেটা দেখে, সেটা কোনো সুস্থ মানুষ দেখলে এমনিতেই ভয়ে মরে যাবে। সে দেখল বাচ্চাটার শুধু মাথাটুকু বিছানার ওপর পড়ে রয়েছে, আর ছোট্ট ছোট্ট হাড়গুলো সারা বিছানার থেকে ঘরের চারিদিকে ছিটানো এবং চাপ চাপ রক্তে ভর্তি। আর সেই রক্তের দাগের মধ্যে দুটো করে পায়ের ছাপ, যেন কেউ তার পায়ের রক্ত মেখে সারা বাড়িতে হেঁটে চলে বেরিয়েছে। এই ঘটনাটা দেখে রচনা এবং তার শাশুড়ি মা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর পুলিশ আসে, অনেক তদন্ত হয়, কিন্তু কোনো লাভ হয়নি। না, রচনা আর তার শ্বশুর বাড়িতে ফেরেনি। জীবনে ছোটবেলায় করা একটা অন্যায়ের ফল
তার সন্তানকে পেতে হবে, এটা ভাবতেও কেমন অবাক লাগে, তাই না দাদা? একটা মানুষ ইমোশনে নিজের দিদিকে ধাক্কা মারল। আমি ইনোসেন্ট বলছি তার এটাই কারণ যে রচনা এবং রচনার বয়স তখন মাত্র 14 থেকে 15 বছর। সেই সময় মানুষদের অত বুদ্ধি থাকে না, কোনটা ঠিক বা কোনটা ভুল সে বোঝে না। সেটা করছিল কারণ সে যেন তার সাথেই সবসময় থাকে, যার জন্য সেই বিয়েটিকে ভাঙতে চাইছিল। তাই এভাবে চয়নাকে ফেলে দিয়েছিল, যাতে করে তার বিয়েটা ভেঙে যায় এবং চয়নার সাথেই থাকে। কিন্তু সে ভাবতে পারেনি তার আদরের দিদি চয়না তাকে চিরজীবনের মতো ছেড়ে চলে যাবে। দাদা, এই ছিল ঘটনা। রচনা এখনও বেঁচে রয়েছে, অর্ধ উন্মাদের মতন। সে তার বাবার বাড়িতে একাই পড়ে থাকে। তার বাবা মা সবাই মারা গিয়েছে এবং তার দাদাও তাকে দেখে না। আমি মামার বাড়িতে গেলে প্রায় সবসময় ওনাকে আমি দেখতে পাই। ওনার ভালো নাম বললাম না। এই ছিল ঘটনা। যদি ঘটনাটি ভালো লাগে অবশ্যই ভৌতিক কথা চ্যানেলে পড়ে শুনিও। অনেক ভালো থেকো দাদা, সুস্থ থেকো। তোমার জন্য ভৌতিক কথা এবং সব শ্রোতা বন্ধুদের জন্য থাকলো অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, এই ছিল সেই যমজ বোনের ঘটনা। ঘটনাটা সত্যি হয়তো তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে যারা এখনও এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। এরকম ঘটনা যারা শোনাতে চাও তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের? কোনো রকম দেরি না করে কন্ট্যাক্ট করে নাও আর পাঠিয়ে দাও। জানো, এরকম যমজ বোনের ঘটনা আমিও শুনেছিলাম। এরকম হিংসার জন্যই দুজনের মধ্যে এক বোনের একটা ভালো ঘরে বিয়ে হওয়াতে তার আরেকজন বোন সেই বোনটাকে মেরে ফেলে। মেরে তার বরকেই আবার বিয়ে করে। তারপর যে বোনটাকে মেরেছিল সে সেই সব প্রতিশোধ নেয়। হিংসা এমন একটা জিনিস যেটা মানুষকে শুধুমাত্র ধ্বংস করতে পারে। এর থেকে ভালো কিছু হিংসে দিয়ে হয় না। যাই হোক, আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চলো আর কথা বাড়াবো না। এবার আমরা যে ঘটনাটা শুনবো সেটা মাকে নিয়ে, অর্থাৎ আমাদের কালী মাকে নিয়ে। একটা অলৌকিক ঘটনা। এই ঘটনাটা শুনে তোমাদের এতটা ভালো লাগবে যে তোমরা বলবে এই ঘটনাটা কেন আগে রাখিনি জানো? যাতে তারাই শোনে যারা আমাদের এই পরিবারকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে। কারণ যারা আমাদের পরিবারকে খুব একটা ভালোবাসে না তারা যাতে এই ঘটনাটা না শুনতে পারে। তো এই 3 নম্বর ঘটনা শুনে তোমরাই কমেন্ট করে দেবে, আমি জানি যে তোমাদের কেমন লেগেছে। তো চলো আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি। সে লিখেছে, হ্যালো অমিতদা, আজকে আমি তোমার সাথে একটা ঘটনা শেয়ার করতে চাই, যেটা আমাদের পারিবারিক একটা ঘটনা। আমার নাম সুমিলি। আমি নৈহাটি থেকে আজকে তোমার একজন বিশাল বড় ভক্ত বলছি। প্রথমেই বলে রাখি, এই ঘটনাটা কোনো ভৌতিক নয়, এটি একটি অলৌকিক ঘটনা। ঘটনাটা আমাদের বাড়ির মা কালীকে কেন্দ্র করে। আমাদের বাড়িতে মহাকালীর একটা বিগ্রহ আছে। তিনি অবশ্য বাড়িতেই থাকেন, বাইরে কোনো আলাদা তার মূর্তি নেই। মা কালীর বিগ্রহটি প্রায় 300 বছর পুরনো এবং তার সারা শরীর জুড়ে আনুমানিক 30 থেকে 40 ভরি সোনার গহনা রয়েছে। আমাদের মা কালীর ছবি তোলা বারণ, তাই জন্য তোমাকে ছবিটা আমি পাঠাতে পারলাম না দাদা, কিন্তু তোমাকে আমি কিছু বর্ণনা দিয়ে দিচ্ছি। বিশেষত মা কালীর পায়ের নুপুরের বর্ণনাটা দিই, যেটা নিয়েই আজকে আমাদের ঘটনাটা। মায়ের সারা শরীরের তুলনায় পায়ের নুপুর বেশি ভারী। তার পায়ের ওপর দিয়ে রয়েছে সেই নুপুরটি, ওজন প্রায় 10 ভরির কাছাকাছি। বিশেষ বিশেষ তিথিতে আমাদের বাড়ির ছাদের ওপর মা কালী হাঁটাচলা করেন এবং সেই নুপুরের ঝনঝন শব্দ আমরা বাড়ির প্রত্যেকটা মানুষই শুনতে পাই। সেটা এখনও পর্যন্ত আমাদের সাথে হয়ে চলেছে। এবার আমি ঘটনাটা শুরু করছি। আমার বাবার পিসিমার যখন বিয়ে ঠিক হয় তখন আমার দাদুর অবস্থা সেরকম একটা ভালো ছিল না, কারণ সদ্য তখন তারা স্বাধীনতা সংগ্রাম কাটিয়ে উঠেছে। এমন সময় চারিদিকে প্রচুর দারিদ্রতা ছিল, কিন্তু এত দারিদ্রতার মধ্যে মা কালীর গহনাগুলোই কেউ হাত দিতে চায় না, কারণ আমাদের মা বড্ড জাগ্রত। বাড়ির সবাই শুধুমাত্র মা কালীর কাছে প্রার্থনা করত যেন কোনোভাবে একটা গহনা পিসি ঠাকুমাকে বানিয়ে দিতে পারে, তবে বিয়েটা কোনো রকমে হয়ে যাবে।
বিয়ের যখন 1 সপ্তাহ বাকি, তখন একদিন রাতে প্রচণ্ড মেঘ গর্জন শুরু হয়। অসময়ের বৃষ্টি যাকে বলে। এরকম বৃষ্টির মধ্যে বাড়ির সবাই শুনতে পায় মা কালী সিঁড়ি দিয়ে ওঠানামা করছে। তখন ছাদে যাচ্ছে না, ওপরে উঠছে আর নামছে। বাড়ির প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ভয় পেয়ে যায় যে মা হয়তো কোনোভাবে আমাদের উপর রুষ্ট হয়েছেন, কিন্তু কেউ সাহস পাচ্ছে না ঘর থেকে বেরোনোর। মনে মনে শুধুমাত্র মা কালীকে স্মরণ করে যাচ্ছে আর ক্ষমা চেয়ে যাচ্ছে। একসময় সকাল হয়ে যায়, বাড়ির কোনো মানুষ ঘুমোতে পারে না। ভোর হওয়ার সাথে সাথে সবাই ঘর থেকে বেরোবে, সেই সময় একটা অলৌকিক দৃশ্য দেখতে পায় সবাই। দেখে বাড়ির সিঁড়ির উপর মুঠো মুঠো জবা ফুল, আর সিঁড়ির একদম ওপরে ছোট কিছু একটা চকচক করছে। সবাই এগিয়ে গিয়ে দেখে মা কালীর সোনার নূপুরের একটা ঘুঙুর আর হাতের বালার থেকে খানিকটা অংশ ভেঙে পড়ে রয়েছে। বাড়ির সবাই মা কালীর কাছে গিয়ে দেখে সত্যিই বালার কিছুটা অংশ ভাঙা এবং পায়ের নূপুরের একটা বল। সেই গয়না দুটোকে নিয়ে গিয়ে মা কালীর পায়ের কাছে আবার রেখে দেওয়া হয়। সেদিনই রাত্রিবেলা আমার ঠাকুরদার বাবা স্বপ্নে দেখেন মা স্বয়ং তাকে বলছে, তোর মেয়ের বিয়ের জন্য এটা আমি উপহার দিয়ে গেলাম, এটা আমাকে দেওয়ার দরকার নেই, এটা আমার আশীর্বাদ, ওকে এটা দিয়ে গয়না বানিয়ে দিস, এতে ওর হয়ে যাবে। সেই মতো সোনার টুকরোগুলো দিয়ে গয়না বানানো হয়। পিসি ঠাকুমা শুধুমাত্র একবার এসে গয়নাটা তার বিয়েতে পড়েছিল, তারপর তিনি সেই গয়নাতে আর হাত দেননি। সেই গয়নাটা তিনি এখনও যত্ন করে রেখেছেন। হাজার হোক জগৎজননী মায়ের উপহার এটা। যাই হোক, এতটুকুই ছিল ঘটনা, একটুও বাড়িয়ে লিখিনি, গুছিয়ে লিখতে পারিনি। ভালো লাগলে পড়ে শুনিও। অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। জয় মা। বন্ধুরা, এই ছিল আজকের তিনটি ঘটনা। আশা করছি 3টি ঘটনায় তোমাদের ভালো লেগেছে। কোন ঘটনাটা সবথেকে বেশি ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর কথা বাড়াবো না, মায়ের নাম নিয়ে শাউট আউট পর্বটা শুরু করে দিই। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ওয়াও হেব্বি লাগলো ঘটনাগুলো। সেকেন্ড কমেন্ট করেছে শুভভক্ত, লিখেছে অমিতদা বলছি কাচ্চা কালুয়ার ঘটনা কি আসবে? হ্যাঁ, যদি আমার কাছে আসে তাহলে অবশ্যই আসবে। থার্ড কমেন্ট করেছে এসকে বশির, লিখেছে এসে গেছি দাদা। তারপরে কমেন্ট করেছে শেট্টি শাহজাহান, শ্রীমন্ত মল্লিক, সুকুমার হালদার, লিখেছে হ্যালো দাদা কেমন আছো? ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে মিস্টার সৌরভ, এসকে রাহুল আলী, রাকেশ পাসমান, পূজা রয়, পম্পা মহন্ত, লিখেছে ভাই আমার নামটা বলো। হ্যালো পম্পাদি। তারপরে কমেন্ট করেছে ডিজে ব্লগার অনিশ, লিখেছে দারুণ লাগলো দাদা আজকের এপিসোডটা। সমিত ঘোষ লিখেছে এসে গেছি দাদা। এসকে গেমার লিখছে দারুণ। সৌভিক মণ্ডল লিখেছে হাই অমিতদা চলে এলাম। ইন্দ্রনীল ভট্টাচার্য লিখছে ভাই কেমন আছো? অনেক দিন পর আবার এলাম। তারপরে কমেন্ট করেছে সৌভিক মণ্ডল, লিখেছে কেমন আছো? ইজমালি কমেডি লিখেছে অনেক দিন পর কমেন্ট করার সময় পেলাম। তারপরে কমেন্ট করেছে মিষ্টি পাখি। সুপ্রিয়া দাস লিখেছে তোমার এপিসোড থার্সডেতে প্রত্যেক উইকে আসে না নাকি আমি মিস করে গেলাম? গত 2 মাসে 2টো বৃহস্পতিবার বাদ দিয়েছি, এটা একটু শরীর খারাপের জন্য দিয়েছি, তুমি মিস করোনি, আসেনি আদতে। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, বিশ্বজিৎ দাস, কাকুলি সর্দার, গণেশ মাঝি, শান্তনু বাচ্চা, অঞ্জলি মণ্ডল, রঞ্জিত দাস, লালটু ডলুই, পাপড়ি তোলা, আশিস কোলে, টিএম অফিসিয়াল লিখেছে নেক্সট লেভেল দাদা থ্যাংক ইউ। রঞ্জিত রয় লিখেছে অসম ভাই। স্বপ্না বাজেল, অঞ্জলি মণ্ডল লাভ রিয়াক্ট দিয়েছে। কৃষ্ণা ছেত্রী লিখেছে হ্যালো ব্রাদার। হ্যালো। আলিপ রয় লিখেছে ভাই অমিত এসে গেছি। অভিজিৎ দাস লিখছে অমিতদা তুমি খুব ভালো থেকো, থ্যাংক ইউ গো, তুমি ভালো থেকো। দীপ মণ্ডল লাভ রিয়াক্ট দিয়েছে। সুস্মিতা দাস লিখেছে নাইস। অভি স্টুডিও লাভ রিয়াক্ট দিয়েছে। বিশ্বজিৎ সর্দার লিখেছে হাই দাদা, আমি ভৌতিক কথার বড় ফ্যান, লাভ ইউ দাদা, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে তনু সুবীর, লিখেছে মুম্বাই থেকে শুনছি, থ্যাংক ইউ গো। তারপরে কমেন্ট করেছে ফিশিং লাইভ, শঙ্কর চক্রবর্তী, শিহাব শাফিরুদ্দিন, দেবাশিস বাগচি, রিঙ্কু চৌধুরী, রাজেন রয়, শিশির প্রধান, রুবেনা হাসনা, মনীষা শেট্টি, রিন্টু বুনিয়া, আস্তিক কি জিন্দেগি, নন্দিতা পাল, তনুশ্রী, এমডি মন, গীতা গোস্বামী, মধুমিতা চক্রবর্তী, দীপশ্রী দাস, দীপ মণ্ডল, মনীষা বিশ্বাস লিখেছে খুব ভালো, এই প্রথম কমেন্ট করলাম, থ্যাংক ইউ মনীষাদি।
তো এরকমই আরও অসংখ্য প্রিয় বন্ধুরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।